এরপর রানী পরী জাদু করে সোনার হাড়ি ও জাদুর কাঁঠাল গাছ এনে দেয়। মা গো মা, চারদিকে কাঁঠালের সুগন্ধে মম করছে। বলছি কি মা, তুমি একটা কাঁঠাল কিনে দাও তো, আমার বড্ড কাঁঠাল খেতে ইচ্ছে করছে। কাঁঠালের সুবাস নাকে গেলেই আমার জিভে যে জল চলে আসে মা। আহারে আমার সোনা মেয়েটা, কিন্তু কি করব বলতো, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে যে কয়টা টাকা পাই তাতে তো সংসার চালানোই কষ্ট হয়ে যায়। এইসব শখের কিনা খাওয়ার টাকা আমি কোথায় পাবো মা বলতো? আজই তুমি কাঁঠাল কিনে আনবে, না হলে কিন্তু আজই আমি বাঘ মামার বাগান থেকে কাঁঠাল চুরি করব, এই আমি বলে দিলাম। খবরদার টিয়া, এমন কাজ করবি না বলে দিলাম, তবে কিন্তু মেরে তোর হাড্ডি গুড্ডি সব ভেঙে দিব। হ্যাঁ, বড্ড বার বেড়েছে তাই না? আমি কি তোকে এমন শিক্ষা দিয়েছি? হ্যাঁ বলতো। হয়েছে মা, থামো তো এবার। তুমি তো পুরো ভাঙা রেডিও, বাঁচতে শুরু করলে বাঁচতেই থাকো, থামার কোনো নামই নেই। বলছি, তুমি যখন নিষেধ করেছো তখন আমি কি আর এইসব কাজ করতে পারি? আচ্ছা বাদ দাও এইসব কথা, ঝুমা আমাকে খেলতে ডেকেছে, আমি তবে খেলে আসি। এই কথা বলে টিয়া বেরিয়ে পড়ে খেলার জন্য। টিয়া খুবই চঞ্চল আর দুরন্ত ছিল, কিন্তু টিয়া তার মা শেফালি শিয়ালিনীর সব কথাই শুনতো, কারণ তার বাবাকে হারানোর পর থেকে তার মায়ের ছায়াতেই বড় হয়েছে। কি রে টিয়া, তোর আসতে এত দেরি হলো যে? আমরা তো সেই কখন থেকে খেলছিলাম। তিতিবিতি ওরা তো খেলা শেষ করে চলে গেল, আর আমিও এখন বাড়ি চলে যাব। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে রে। এই কথা বলে জুমাও চলে যায়, আর টিয়া তাতে মন খারাপ করে থাকে। আমার আসতে একটু দেরি হয়েছে বলে এরা আমাকে রেখে খেলা শেষ করে ফেলেছে। না, আমি আর ওদের সাথে খেলবো না, আমি একা একাই খেলবো আর ঘুরবো। এরপর টিয়া মন খারাপ করে নদীর ধারে যেতে থাকে, আর তখনই দেখে বাঘ মামা ভ্যান গাড়ি করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাচ্ছে। বাহ, বাঘ মামার ভ্যান গাড়িতে অনেকগুলো কাঁঠাল। ইস, একটা কাঁঠাল যদি কিনতে পারতাম। মাকে তো বলেছি কাঁঠাল কিনে আনতে, দেখি মা কি করে। এইসব বলে টিয়া কাঁঠালের দিকে চেয়ে থাকে, আর বাঘ মামা টিয়ার সামনে দিয়ে কাঁঠাল নিয়ে যায়। বাঘ মামা চলে যাওয়ার পর কিছুক্ষণ পর টিয়া খেয়াল করে রাস্তার পাশে একটা কাঁঠাল পড়ে আছে। এই কি কাণ্ড, বাঘ মামা কাঁঠাল ফেলেই চলে গেছে? না, সে কি করে সম্ভব? আমি কি কাঁঠালটা বাঘ মামাকে দিয়ে আসবো? মা তো কাঁঠাল চুরি করতে নিষেধ করেছে, কিন্তু ফেলে যাওয়া কাঁঠাল তো নিতে আর নিষেধ করেনি, তাই এই কাঁঠালটা নিলে মা আর কিছুই বলবে না। এই কাঁঠালটা আমি নিয়ে যাব আর মজা করে গিয়ে খাবো। এই কথা বলে টিয়া কাঁঠালটি নিয়ে বাড়ি চলে আসে, আর মাকে সব কথা খুলে বলে। তুই সত্যি কথা বলছিস তো? এই কাঁঠালটা তুই পথে কুড়িয়ে পেয়েছিস? কারো গাছ থেকে আবার চুরি করে আনিসনি তো? না মা, সত্যি করে বলছি, আমি কাঁঠাল চুরি করিনি। এই যে কাঁঠালের দিব্যি, এখন তুমি কাঁঠালটা কাটো তো দেখি, আমি কাঁঠাল খাবো। তারপর শেফালি শিয়ালিনী কাঁঠালটা কাটতেই আশ্চর্যজনকভাবে কাঁঠালের ভিতর থেকে একটি পরীকন্যা বেরিয়ে আসে। একই কাণ্ড, কাঁঠালের ভেতর পরীকন্যা! কাঁঠালের ভিতর পরীকন্যা আসবে কোথায় থেকে? নিশ্চয়ই কেউ এই পরীকন্যাকে বন্দি করে রেখেছে। কি, কাঁঠালের ভিতর বন্দি পরীকন্যা? তবে কি কাঁঠালের সাথে পরীকন্যা ফ্রি? চুপ কর বলছি, একদম জোরে কথা বলবি না, তবে যে পরীকন্যার বিপদ হতে পারে। আমাদের এই পরীকন্যাকে সকলের চোখের আড়ালে রাখতে হবে। শেফা শিয়ালিনীর কথায় টিয়া চুপ হয়ে যায়। এরপর থেকে শেফা ও টিয়া পরীকন্যাকে অনেক আদরে রাখে ও আদর যত্ন করে বড় করতে থাকে। মা, ও মা, আমিও বাহিরে যাব। তুমি আর দিদি সব সময় বাহিরে যাও, নিজেদের কাজ করো, কিন্তু আমাকে বাহিরে যেতেই দাও না। আমিও বাহিরে যাব মা। মা পড়ি, তোর তো বাহিরে যাওয়া যাবে না। তুই বাহিরে গেলে যে বিপদ হতে পারে। চার দেয়ালের মাঝে যে তুই নিরাপদ মা। না না না, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না। আমি আজ বাহিরে যাবই যাব। না বোন, তুই এইভাবে জেদ করিস না, আমি তোকে রাতে বাহিরে নিয়ে যাব।
তবুও তুই জেদ করিস না বোন। রাতে বাইরে নিয়ে গেলে তোকে কেউ আর দেখতে পাবে না, তোর আর কোনো বিপদও হবে না। তুই আর জেদ করিস না বোন। শেফালি, শিয়ালিনী ও টিয়া অনেক বাধা দিলেও পরিকন্যা কোনো কথাই শোনে না। পরিকন্যা বাড়ির বাহিরে যেতেই ওইখানে এক বৃদ্ধ মহিলা আসে। আরে আরে, এই তো সেই পরিকন্যা যাকে আমি এতদিন ধরে খুঁজছি। এতদিন ধরে এই বিদ্যা বেশে এই পরিকন্যাকে খুঁজে বেড়াচ্ছি, তবে আর বেশ ধরার কি আছে, আজ তো আমি খুঁজেই পেয়ে গেছি। এবার আমি আসল রূপে ফিরে আসব, আর পরিকন্যাকে আমি রানী পরীর মতো গিলে খাবো, তবেই তো আমি অমরত্ব লাভ করতে পারবো। এইসব বলে বিদ্যা মুহূর্তেই রাক্ষসের রূপ ধারণ করে, আর ততক্ষণে শেফা ও টিয়া বাহিরে চলে আসে। আর এইসব কাণ্ড দেখে শেফা ও টিয়া ভয় পেলেও পরিকন্যা মোটেও ভয় পায় না। তোকে এতবার করে বললাম বোন, বাহিরে যাস না, কিন্তু তুই তো আমাদের কোনো কথাই শুনলি না, বাহিরেই চলে আসলি, আর এসে ডাইনির খপ্পরে পড়ে গেলি। এবার বুঝি তোর সাথে সাথে আমাদের পানটাও যাবে বোন। তোরা অযথাই ভয় পাস না, আমি তোদেরকে কিচ্ছু করবো না রে, আমি তো শুধু পরিকন্যাকে গিলে খাবো। এই কথা বলে ডাইনি যেই না হাঁ করে, তখনই পরিকন্যা মুহূর্তেই বড় হয়ে যায়। আর এটা দেখে ডাইনি ভীষণ রেগে যায়। শয়তান পরিকন্যা, তোর খুব বার বেড়েছে তাই না? 5 বছর পূর্ণ হয়ে পূর্ণ শক্তি পেয়েছিস বলে কি আমার মুখোমুখি হবে নাকি? তবে তো তোর নিস্তার নেই। এই কথা বলে ডাইনি পরিকন্যার উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর তখনই পরিকন্যার চোখ দিয়ে আগুন বের হয়, আর সেই আগুন ডাইনির শরীরে পড়তেই ডাইনি অদৃশ্য হয়ে যায়, আর ডাইনির বর্ষস্তূপ থেকে রানী পরী দৃশ্যমান হয়। আমার সোনা মেয়ে, আমার সৃষ্টিকর্তা হয়তো চেয়েছিল আমার মুক্তি, তাই হয়তো 5 বছর ডাইনি তোর খোঁজ পায়নি রে মা। আর তুই যখন পূর্ণশক্তি পেয়ে গেছিস, তখনই তোর সামনে ডাইনি এসেছে। কিন্তু তুই তো রানী পরীর মেয়ে, তোর রক্তে যে প্রতিশোধের রক্ত আছে, তাই তো তোর অজান্তেই ডাইনিকে বর্ষ করে আমাকে মুক্ত করেছিস রে মা। আমাকে যে ডাইনি গিলে ফেলেছিল। এই কথা বলে রানী পরী পরিকন্যাকে স্বাভাবিক রূপে ফিরে আনে। অন্যদিকে শেফা, শিয়ালিনী ও টিয়া তা হাঁ করে দেখতে থাকে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তো পরিকন্যাকে কাঁঠালে বন্দি করার পর ডাইনির পেটে চলে গিয়েছিলাম। তোমরা যে আমার মেয়েকে কাঁঠাল থেকে মুক্ত করে এত বড় করেছো, তাই তো আমার মেয়ে 5 বছর পূর্ণ হয়ে পূর্ণ শক্তি পেয়েছে আর ডাইনিকে বর্ষ করতে পেরেছে। এই জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, আর এই কারণে আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই। এরপর রানী পরী জাদু করে সোনার হাড়ি ও জাদুর কাঁঠাল গাছ এনে দেয়। আমি জানি টিয়ার কাঁঠাল খুব পছন্দ, আর এটা হচ্ছে জাদুর কাঁঠাল গাছ। এই গাছের কাঁঠাল কোনোদিনও শেষ হবে না। টিয়া যখন খুশি তখনই এই গাছ থেকে কাঁঠাল পেড়ে খেতে পারবে। আর এই যে সোনার হাড়ি দেখছো, এই হাড়িতে অনেক সোনার মোহর আছে। এই সোনার মোহরগুলো বিক্রি করে তোমরা মা মেয়ে সুখে দিন কাটাতে পারবে। এখন আমি আর আমার মেয়ে আসি। তারপর রানী পরী পরিকন্যাকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। এরপর থেকে শেফা, শিয়ালিনী তার মেয়ে টিয়াকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে।